এর জন্য একটা ফিল্ড করতে হবে। ফিল্ডের মাধ্যমে ফিল্ডের ভ্যালুটাই তো আমরা পোস্টের মাধ্যমে যাচ্ছে, তারপরে মাধ্যমে যাচ্ছে। যদি এখন ফিল্ডটা না থাকে তাহলে কি আইডিটা যাবে? আরেকভাবে পাঠানো যাবে, কিন্তু এখানে এই ডিজাইন কেন করলাম বা এই ইন্ডাস্ট্রিটা কেন করলাম সেটা বোঝার চেষ্টা করা যে যদি আপনার ইনপুট ফিল্ড না থাকে তাহলে তখন করে আপনি বলতে পারবেন যে কি ইনপুট কোড ক্যাটাগরি আইডি, কারণ এই ফিল্ড তো নাই। ক্যাটাগরি আইডি নামে কোনো ফিল্ড আছে এখানে? কি ক্যাটাগরি আইডি নামে কোনো ফিল্ড আছে? নাই, অফ করে রাখছি। না থাকে তাহলে আমি এখানে পাবো না, কিন্তু আমার ক্যাটাগরি আইডিটা দরকার। আমাদের প্রজেক্টটা কোন ড্রাইভে ছিল মনে আছে আপনাদের? হ্যাঁ, ডিজাইন করে সি ড্রাইভে। বলতে হবে তো কোথায় আপডেট করবো। তুমি বলতেছি যে ক্যাটাগরি আইডি যখন টেবিলে ক্যাটাগরি আইডি ফিল্ডে যেই ফিল্ডে যেটা হচ্ছে আমি যেই যেটা পাস করলাম যখন এই 18 এই টেবিলের যেই রোয়ের ভ্যালু হচ্ছে ক্যাটাগরি আইডি ভ্যালু হচ্ছে 18, সেই রোটাকে আপডেট অন্য কোনো রো কিন্তু আপডেট করতে পারবে না। নতুন কিছু আপডেট করতে পারবে না, ক্যাটাগরি ভ্যালু ছাড়া টেবিলে আচ্ছা, আমরা এখানকার প্রবলেম গুলো সলভ করে গিয়েছিলাম। এখন আমরা পেমেন্টের ইস্যু ধরে আগাবো আর কি। আমি এই যে এটা দেওয়া ছিল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য, তাই না? অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আসলে কি হচ্ছিল, আমি যখন পেমেন্ট ইনফরমেশন দিচ্ছিলাম আমাকে এখন কি বলছিল, শিপিং অ্যাড্রেস দিতে বলছিল, তাই না? তো শিপিং অ্যাড্রেসের ওই বিষয়টা আমরা একটু দেখি। শিপিং অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ইনভয়েস এটা যাবে, শিপিং বিলিং ইনফরমেশনে ইনভয়েস এটা যাবে। এই যে গেল, এটা গেল কি শিপিং ইনফরমেশন। এরপর আসে ক্যাশ অন ডেলিভারি আর পেপাল। অর্ডার কমেন্টস, কমেন্টস যদি অ্যাড কমেন্টস অ্যাবাউট ইউর অর্ডার যদি সে করতে চায়, মানে অর্ডারের রিলেটেড কমেন্টস কেউ যদি করতে চায় আমরা সেটা অ্যাকচুয়ালি নিতে পারি। আমরা নরমালি দুইটা বিষয় রেখেছি, ক্যাশ অন ডেলিভারি আর পেপাল। তো এখানে এসে কন্টিনিউ আর কনফার্ম অর্ডারের দিকেই আমরা নরমালি যাব, কন্টিনিউ না করে কনফার্ম অর্ডারে যাব। এই বাটনটাকে অ্যাক্টিভ করব। এই ফর্মের আমাদের জন্য যে রিলেটেড টেবিলগুলো আছে, রিলেটেড টেবিলগুলো তৈরি হয়েছে। আমি একটু বিষয়টা ঠিকঠাক মতো দেখাই, যেহেতু মাঝে কিছুটা গ্যাপ ছিল।
প্রথমে আমরা যেটা করব, আমাদের একটা টেবিল করেছিলাম টিবিএল পেমেন্ট, একটু খেয়াল করেন। টিবিএল পেমেন্টের মধ্যে দরকার ছিল কি পেমেন্ট আইডি, পেমেন্ট টাইপ, পেমেন্ট স্ট্যাটাস আর পেমেন্ট ডেট এন্ড টাইম। আমি প্রথমে কিন্তু পেমেন্ট টাইপটা সেভ করব, অলরেডি সেভ করেছি কি কাস্টমার ইনফরমেশন, তারপরে সেভ করা হয়েছে কি শিপিং ইনফরমেশন। এখন সেভ করা হবে পেমেন্ট ইনফরমেশন, অর্ডার ইনফরমেশন এবং অর্ডারের ডিটেল ইনফরমেশন। তিনটা টেবিলে একসঙ্গে ডাটা যাবে যখন আমি কনফার্ম অর্ডার বাটন প্রেস করব। বাট আমি সিলেক্ট করতে চাচ্ছি, এখান থেকে যখন সিলেক্ট করব ক্যাশ অন ডেলিভারি, তখন এখানে থাকবে পেমেন্টের টাইপটা কি ক্যাশ অন ডেলিভারি। আমি যদি সিলেক্ট করি পেপাল, তখন ওখানে আমার পেমেন্টের ওখানে থাকবে পেপাল। বুঝা যাচ্ছে? আর পেমেন্ট স্ট্যাটাসটা অলওয়েজ কি থাকবে পেন্ডিং, রাইট? পেন্ডিং সেভ হবে, পরবর্তীতে ওটা আপডেট হবে। পেমেন্ট ডেট এন্ড টাইম অটো ক্রিয়েট হবে, জেনারেট হবে, আর পেমেন্ট আইডিটা কি অটো ইনক্রিমেন্ট। তার মানে আমার পেমেন্ট টেবিলের জন্য একটা ডাটা আনতে হচ্ছে ফর্ম থেকে, সেটা হচ্ছে কি পেমেন্টের টাইপ। আচ্ছা, সো আমি যখন কনফার্ম অর্ডার বাটনটা প্রেস করব, আমার দরকার পড়বে কি হ্যাঁ, ভিউ থেকে পেমেন্ট ফর্ম, পেমেন্ট মেথড আমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এরপরে আছে পেপাল। আমরা এই অংশটা কেটে দিচ্ছি। হচ্ছে কনফার্ম অর্ডার থেকে বাটন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, এ ট্যাগের মধ্যে আছে। আমরা এখানে একটা নিয়ে নিব, ইনপুট টাইপটা হচ্ছে সাবমিট, নেম বিটিএন, ভ্যালু কনফার্ম অর্ডার। আমি যদি একটু দেখি কনফার্ম অর্ডার আসছে। অ্যাড কমেন্টস অ্যাবাউট ইউর অর্ডার, এটা অ্যাকচুয়ালি অর্ডার কমেন্টস নামে আমি একটা ফিল্ড তৈরি করে রাখতে পারি আমার অর্ডার টেবিলে, যেটা আমি করি নাই, তাই না? আমরা কিন্তু আমাদের অর্ডার টেবিলে অর্ডার রিলেটেড কোনো কমেন্টস নেই। সো আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য টেবিলে অর্ডার কমেন্টস নামে একটা ফিল্ড তৈরি করে রাখি টেক্সট দিয়ে। এটা অ্যাকচুয়ালি কি হবে টেক্সট ফিল্ড, আমি সেভ করে দিয়ে রাখলাম অর্ডার কমেন্টস। তো চেক আউটে যখন যাচ্ছে আমার ক্যাশ অন ডেলিভারি আর পেপাল, আমি এটাকে বলছি আমার একটা ফর্মের মধ্যে দিয়ে যাবে। আমি এটাকে একটা ফর্মের মধ্যে নিয়ে আসি, পুরো বিষয়টাকে যে টেবিলে ক্যাশ অন ডেলিভারির এই অংশটাকে আমি বলছি ফর্ম, ফর্মটা ক্লোজ হয়েছে। অ্যাকশন থাকবে, আর থাকবে কি আমার মেথড পোস্ট। নাও অ্যাকশনে গিয়ে আমরা যেটা করব, ইকো বেস ইউআরএল, আমাদের কন্ট্রোলারের নাম কি
চেক আউটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? কনফার্ম অর্ডার। একটা জিনিস খেয়াল করেন যে ক্যাশ অন ডেলিভারি যখন বলা হয়েছে, ইনপুটের রেডিও বলা হচ্ছে টাইপ, পেমেন্ট মেথড বা পেমেন্ট মেথড না বলে আমরা ডেটাবেজে যখন যাচ্ছি, পেমেন্টের এখানে আমরা যখন ডেটাবেজে যাচ্ছি, পেমেন্টের এখানে বলা হচ্ছে এটাকে পেমেন্ট টাইপ। সো আমি এটাকে এই নেমটাকে পেমেন্ট মেথড না বলে পেমেন্ট টাইপ বলি। পেমেন্ট মেথড না বলে কি বলছি? পেমেন্ট টাইপ। একটার ভ্যালু যাবে ক্যাশ অন ডেলিভারি, অন্য আরেকটার ভ্যালু যাবে হচ্ছে পেপ্যাল। ক্যাশ অন ডেলিভারি, অন্য আরেকটার ভ্যালু যাবে হচ্ছে পেপ্যাল। তো আমি কনফার্ম অর্ডারে যাই। কনফার্ম অর্ডার, আমি চেক আউটে একটা ফাংশন লেখার চেষ্টা করি চেক আউট কন্ট্রোলারের মধ্যে। পাবলিক ফাংশন কনফার্ম অর্ডার। প্রথমে যেটা আসবে পেমেন্টের টাইপ, তাই না? পেমেন্ট টাইপ ইকুয়াল দিস ইনপুট পোস্ট পেমেন্ট টাইপ। ঠিক আছে, দিস ইনপুট পোস্ট পেমেন্ট টাইপ। আমি একটু চেক করে দেখি ঠিকমতো আসছে কিনা। হ্যাঁ, ট্রু দিতে হবে, আদারওয়াইজ ভ্যালু পাবে না। এখন একটু চেক করি যে আমি যখন এই পেজে আছি, পেমেন্ট ফর্মে আছি, আমি ক্যাশ অন ডেলিভারি চেক করে কনফার্ম অর্ডার দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি। আর যখন আমি পেপাল চেক করছি এবং বলছি কনফার্ম অর্ডার, তখন আসছে কি? পেপাল। এখন এই যে একটা ইনপুট বক্স টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়াটা নিয়ে একটু কথা বলি। টেক্সট এরিয়াটার ডাটাটা সেভ হবে গিয়ে অন্যখানে, অ্যাড কমেন্টস টু ইওর অর্ডার। সো অর্ডার কমেন্টস, অর্ডার কমেন্টস। সো ডেটাবেসে আমাদের যে ফিল্ডটা তৈরি হয়েছে অর্ডার কমেন্টস নামে, অর্ডার টেবিলে অর্ডার কমেন্টস নামে আমি একটা ফর্ম টেবিল তৈরি করে রেখেছি। সো আমি যখনই সাবমিট বাটন প্রেস করছি, দুইটা ভ্যালু যাচ্ছে, এক পেমেন্টের টাইপ, আরেকটা হচ্ছে কি অর্ডার কমেন্টস। সো অর্ডার কমেন্টসটা আমরা এখান থেকে নিয়ে রাখি। অর্ডার কমেন্টস বলছি। আমি এখন ইফ দুইটা স্টেটমেন্ট চালাবো দুইটা ব্লকের জন্য। আরো আরেকবার ইফ বলছি, দুইটা স্টেটমেন্ট দুইটা ব্লকের জন্য। যখন পেমেন্টের টাইপটা ইকুয়াল হবে ক্যাশ অন ডেলিভারি, তখন একটা পেমেন্ট টাইপটা যখন পেপ্যাল, তখন একটা ভিন্ন সংকেত দেবে।
সো পেমেন্ট টাইপ যখন ক্যাশ অন ডেলিভারি তখন এই ইফে ঢুকবে, পেমেন্ট টাইপ যখন পেপাল তখন এটা আমার এই ইফে ঢুকবে, তাই না? না আমি ডেট দেখে বলতেছি, সোমবার দিন 19 তারিখ। ফুল কোর্সটা ছিল 12,500 টাকা। সোমবার 6টা থেকে 9টা, শুক্রবার সকাল 9:30। ল্যারাভেলটা স্টার্টিং রেট ছিল হচ্ছে 15,000। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে চেষ্টা করো। পরে করো। কি করতে বলতেছে? এটা পরে দাও, সারাক্ষণ দাও। ঠিক আছে তাহলে বাজার লাগে। আচ্ছা, তো দেখি আমরা ক্যাশ অন ডেলিভারি যদি টাইপ হয় আমরা তাহলে আমাদের অর্ডার টেবিলটাতে আমাদের যে পেমেন্ট টেবিল সেই পেমেন্ট টেবিলে ডাটা দেওয়ার চেষ্টা করি। আমি একটা অ্যারে তৈরি করে নিচ্ছি ওপর থেকে। ডাটা অ্যারে মধ্যে আমরা বলছি পেমেন্ট টাইপ ইকুয়াল, এখানে আসবে কি ক্যাশ অন ডেলিভারি। বাকি যে তিনটা ফিল্ড আছে, বাকি তিনটা ফিল্ডের ডাটাটা তো অটো ইনক্রিমেন্টেই আসবে, তাই না? মানে অটোমেটিক আসবে, বাকি তিনটা ফিল্ডের ডাটা অটোমেটিক আসবে। কেন বলছি? পেমেন্ট আইডিটা অটো ইনক্রিমেন্ট, পেমেন্টের টাইপটা ফর্ম থেকে আসে, পেমেন্টের স্ট্যাটাসটা ডিফল্ট কি থাকবে পেন্ডিং, আর পেমেন্ট ডেট এন্ড টাইমটা কারেন্ট টাইম স্ট্যাম্প। তো আমি যদি এখন যাই দিস চেকআউট মডেল সেভ পেমেন্ট ইনফো, এর মধ্যে দিয়ে তো আমাদের ডাটাটাকে নিয়ে যেতে হবে, তাই না? ডাটাটাকে নিতে হবে না?
যাবে না। এটা তো চেকআউট মডেলের অবজেক্ট তৈরি করাই আছে, এটা তো অটোলোডে দেওয়াই আছে, ঠিক আছে? চেকআউট মডেলে অটোলোডে দেওয়াই আছে, আর ডাটা এটাকে পাস করে নিয়ে যাচ্ছি। সো চেকআউট মডেলে যাচ্ছি, পাবলিক ফাংশন save payment info, this pb insert ফাংশনটার নাম কি tbl পেমেন্ট, কমা দিয়ে আমার ডাটা। এবার পেমেন্ট আইডিটা আমি নিব this db insert id ফাংশনের মাধ্যমে this db insert id পেমেন্ট আইডিটা আমি পেয়ে গেলাম। এখন এটা আমি মেসেজ না সেশনে সেট করে দিব, কারণ কনফার্ম অর্ডার এক বাটন প্রেস করার পরে পেমেন্ট ইনফরমেশন সেভ হবে, অর্ডারের ইনফরমেশন সেভ হবে, অর্ডার ডিটেইল ইনফরমেশনও সেভ হয়ে যাবে। আমরা গতদিন টেবিলটা তৈরি করে রেখেছি না? আচ্ছা, তো এস ডাটা অ্যারে ইন্ডেক্সের নাম কি? হ্যাঁ, পেমেন্ট আইডিটা পেমেন্ট আইডি হিসেবে নিয়ে নিলাম, এস ডাটা পেমেন্ট আইডি ইকুয়াল পেমেন্ট আইডি, আর এবার লিখতে হবে দিস সেশন সেট ইউজার ডাটা এস ডাটা। মানে এই কাজটা আগে আমরা করেছি কোথায়? কন্ট্রোলারে নিয়ে গিয়ে, এটা যে মডেলেও করা যায় সেটা আমরা এখন দেখলাম, তাই না? এর আগেও আমরা দেখেছি। আচ্ছা, তাহলে আমাদের সেশনে সেট হয়ে গেছে পেমেন্টের আইডিটা। এবার আমার টার্গেট কি? অর্ডার ইনফরমেশন সেভ করা, রাইট? তাই কি না? আমাদের অর্ডার ইনফরমেশন সেভ করা টার্গেট না? এখন আমরা আসি, আমরা অর্ডার টেবিলে যে অর্ডার ইনফরমেশন পাঠাবো, কি কি দরকার আমার, বা কোন কোন ফোল্ডের ভ্যালু আমার দরকার এবং সেটা কোথা থেকে পাবো। আমি যখন ডাটা সেভ করতে যাব অবশ্যই কয়েকটা বিষয় আমার ক্লিয়ার হতে হবে, কি কি ফিল্ড আছে, কোন ডাটা কোথা থেকে আমি পাচ্ছি। অর্ডার আইডি, এটা অটো ইনক্রিমেন্ট। কাস্টমার আইডি, এটা কোথায় আছে? সেশনে। শিপিং আইডি সেশনে। পেমেন্ট আইডি সেশনে। অর্ডার টোটাল কোথায় আছে? অর্ডার টোটালটা কোথায় আছে? টোটাল ফাংশনের মাধ্যমে কার্টে, বাট এই টোটালটা কি হবে? গ্র্যান্ড টোটাল। এই টোটালটা কিন্তু অর্ডার টোটাল যেটা কার্টে আছে সেটা না, তার সঙ্গে ভ্যাটও তো যুক্ত হবে। হ্যাঁ, ভ্যাটও যুক্ত হবে, তার মানে আমার ওখানে কিছুটা কাজ করতে হবে, সেটাকে আমাকে সেশনে রেখে আসতে হবে গ্র্যান্ড টোটালটাকে। সেটা আমি সেশন থেকে পাবো, আমি বুঝলাম যে কোথা থেকে পাচ্ছি। অর্ডারের স্ট্যাটাস ডিফল্ট কি? এটা ডিফল্ট পেন্ডিং হবে, আর অর্ডারের কমেন্টস ওই যে ফর্ম থেকে পাচ্ছি। কমেন্টসটা কি আমরা ফর্ম থেকে পাচ্ছি না? অর্ডার কমেন্টস ফর্ম থেকে পাচ্ছি। সো অর্ডারের স্ট্যাটাস ফিল্ডে আমি একটু এডিট করে রাখি, অর্ডার স্ট্যাটাস বাই ডিফল্ট আমি একে পেন্ডিং অবস্থায় রাখবো। ডিফাইন অ্যাজ ডিফাইন আরেকটা জায়গায় আমরা দেখে আসি, যখন কার্ট নিয়ে কথা হচ্ছিল, কার্টে এই যে আমরা টোটালের সঙ্গে ভ্যাট ক্যালকুলেট করেছিলাম, তারপরে যখন গ্র্যান্ড টোটাল বলছিলাম টোটাল প্লাস ভ্যাট বলছিলাম, বলছিলাম না? টোটাল প্লাস ভ্যাট বলছিলাম।
গ্র্যান্ড টোটাল ইকুয়াল ওইটা করে দিলাম, গ্র্যান্ড টোটালটাকে ইকো করে দিলাম। এবার ওই গ্র্যান্ড টোটালটাকে দিয়ে দিচ্ছি, this session set underscore user data এর ভিতরে s ঠিক আছে। তাহলে গ্র্যান্ড টোটালটা আমরা সেশনে রয়ে গেল, তাই না? তো এখন আমরা যদি এখান থেকে যাই যে শপিং কার্ট, আমাদের এখান থেকে কিন্তু এটা ছিল টোটাল, টোটালের সঙ্গে ভ্যাট সংযুক্ত হয়েছে, এটা হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল, তাই কিনা? আমি যখন চেক আউটে যাচ্ছি, চেক আউটে এসে আমি ক্যাশ অন ডেলিভারি বলে যখন আমি সাবমিট করব, ক্যাশ অন ডেলিভারি সেভ পেমেন্ট ইনফরমেশন সেভ হয়ে যাবে। এরপর আমাকে যেতে হবে কোথায়? অর্ডার ইনফরমেশন সেভ করার জন্য, সেভ অর্ডার ইনফো। দিস checkout model save order info। এর মধ্যে তো কোনো কিছু আমি পাস করছি না, তাই না? সেভ অর্ডার ইনফো আমরা কোনো কিছু পাস করছি না। আমাদের তো এখান থেকে কোনো কিছু নেয়ার নেই, সবই তো সেশন থেকে ধরছি। একটা জিনিস নেওয়ার আছে, অর্ডার কমেন্টস, তাই না? অর্ডার কমেন্টসটা তো ফর্ম থেকে আসে, সো এটা আমার নেয়ার আছে। আচ্ছা, তো এখন সেভ অর্ডার ইনফো আমাদের কন্ট্রোলার মডেলের একটা ফাংশন হবে। এই একটা ফাংশনই কয়েকটা টেবিলে ইফেক্ট করবে আর কি। ফার্স্ট পোরশনে ডেটাবেস টেবিল অর্ডারে ইনসার্ট হবে অর্ডার ইনফরমেশন, তারপরে ইনসার্ট হবে কি অর্ডার ডিটেইল ইনফরমেশন, এবং তারপরে আপডেট হবে কি প্রোডাক্ট টেবিল। ঠিক আছে, সো কয়েকটা কাজ এখানে সম্পন্ন হবে। তো আমি প্রথমে ও ডাটা নামে একটা অ্যারে ধরে নিচ্ছি, অর্ডার ডাটা। মধ্যে আমার প্রথমে দরকার কি কাস্টমার আইডি, এবং এটা আমি কোথা থেকে পাবো? দিস সেশন ইউজার ডাটা কাস্টমার আইডি। কি কি আসে? কাস্টমার আইডি, শিপিং আইডি, সেশন থেকে নিব পেমেন্ট আইডি, তারপরে কি নিচ্ছি? গ্র্যান্ড টোটাল, এটা আমার অর্ডার টোটাল। হ্যাঁ, ডেটাবেজে আছে অর্ডার টোটাল,
আর আমার সেশনে আছে কি গ্র্যান্ড টোটাল। আর কি দরকার? অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাসটা তো পেন্ডিং, অর্ডার কমেন্টস। আচ্ছা, অবরোধ কি শুক্রবারও থাকবে? লজ্জাজনক কথা হচ্ছে। আমি একটা চা নিয়ে আসি। এবার কি হবে? দিস টিভি ইনসার্ট ও ডাটা। টেবিলের নাম তো আমাকে দিতে হবে। টেবিলের নাম কি? টিবিএল। এর আগে কি কখনো আমরা কন্ট্রোলার মডেলের ডাটা নিয়েছি? ফার্স্ট টাইম। সো একটা জিনিস আপনারা সবাই মাথায় রাখবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, আমি যদি এই কাজটা করতাম, এই যে এই কাজটুকু যে চেক আউটে এই জায়গায় করেছে না, দিস পোস্ট, দিস ইনপুট পোস্ট অর্ডার, এই কাজটাকে আমি এখানে না নিয়ে, মানে এই কাজটা এখানে না রেখে প্যারামিটারে পাস না করে আমি এটাকে এখান থেকে ধরতাম। তার মানে যতবার আমি ওই কাজটা করেছি যে ভিউ থেকে সব ডাটা কোথায় নিয়েছি? কন্ট্রোলারে। পোস্ট থেকে রিসিভ করেছি, তারপর ডাটা পাস করেছি কোথায়? মডেলে। কাজটা অ্যাকচুয়ালি কন্ট্রোলার ভেরি লাইট ওয়েট হয়। কন্ট্রোলারে শুধু কি হবে? কন্ট্রোলার রিডিরেক্ট করে দেবে কোথায়? মডেলের ফাংশনে। মডেলের ফাংশনের মধ্যে গিয়ে সব ডাটা রিসিভ করে দেন ওখান থেকে আপনি ডেটাবেসে যাবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই কাজটা করার চেষ্টা করবেন। এখন আমি যদি ইনসার্ট আইডি বলি, অর্ডার আইডি, তাহলে এখান থেকে বলতে পারি দিস ডিবি ইনসার্ট আইডি। তাহলে অর্ডার আইডিটা আমি পেয়ে গেলাম। উপরের অংশটাতে কি হলো? অর্ডারের ইনফরমেশনটা সেভ হলো। এবার বাকি আছে কি? অর্ডার ডিটেল ইনফরমেশন। একটু খেয়াল করেন, আমাদের কিন্তু এই টেবিলটাও আমরা যখন নরমালাইজেশন শিখেছিলাম তখন কিন্তু নরমালাইজ করার জন্য, রিডান্ডেন্ট ডাটা থেকে আমাদের ডেটাবেস টেবিলটাকে বাঁচানোর জন্য প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন গুলো কোথায় রেখেছিলাম? অর্ডার ডিটেল টেবিলে, তাই না? সো আমরা এখন ওই অর্ডার ডিটেল টেবিল রিলেটেড কিছু কাজ, মানে অর্ডার ডিটেল টেবিলে ডাটাটা দেওয়ার চেষ্টা করব। এখন কার্টে প্রোডাক্ট আছে একটা, আমি যদি কার্টে প্রোডাক্টের সংখ্যা বাড়াই, একটার কোয়ান্টিটি একটা, একটার কোয়ান্টিটি 10টা। তো এখন আমি যখন কন্টিনিউ অর্ডারে যাচ্ছি, আমার অর্ডার টেবিলে সেভ হবে কত? অর্ডার টেবিলে সেভ হবে হচ্ছে
অর্ডার ইনফরমেশন গুলো, আর অর্ডার ডিটেল টেবিলে সেভ হবে কয়টা, দুইটা প্রোডাক্টের ইনফরমেশন, তাই না? তো আমার অর্ডার টেবিলের ইনফরমেশন গুলো কি ফিক্স না? অর্ডার টেবিলের ইনফরমেশন গুলো ফিক্স, কারণ একই অর্ডারের অর্ডার আইডি, কাস্টমার আইডি, শিপিং, পেমেন্ট আইডি একটাই, অর্ডার টোটালটাও তো একটাই, তাই কি না? অর্ডারের স্ট্যাটাস একটাই, অর্ডার কমেন্টস একটাই, বাট অর্ডারের প্রোডাক্ট আছে কয়টা, দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট আছে, দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট। সো আমি অর্ডার ডিটেল টেবিলে গিয়ে কি কি রাখছি, অর্ডার ডিটেল সাইড, এটা অটো ইনক্রিমেন্ট। অর্ডার আইডি আমরা কিছুক্ষণ আগেই পেলাম, অর্ডার আইডিটা কি কিছুক্ষণ আগে পেলাম না? প্রোডাক্ট আইডিটা কোথায় আছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, এটা কোথায় আছে, কার্টে আছে। কার্টের যে কন্টেন্টস নামে ফাংশনটা আছে ওখানে আছে না, সেটা বোঝা যাচ্ছে। কার্টের যে কন্টেন্টস ফাংশনটা আছে সেখানেই গিয়ে সেখান থেকে নিয়েই তো আমরা কার্ট ডেভেলপ করেছিলাম, ওই কার্টের কন্টেন্টস থেকে নিয়ে এবার আমরা ডেটাবেস টেবিলের মধ্যে ইনসার্ট করব। তো যেহেতু সেটা 2D আরে আমাকে লুপ চালাতে হবে না, আমি যদি 2D অ্যারে থেকে ডাটা বের করতে চাই কি করতে হবে, আমাকে লুপ চালাতে হবে, লুপটা ফর ইচ লুপ হবে। তার মানে এখন এখানে আমরা লুপ চালাবো, একটা একটা করে রো বের করব, একটা একটা করে রো ডেটাবেসে ইনসার্ট করব, সেটা বোঝা যাচ্ছে। সো দিস কার্ট কন্টেন্টস একটা ফাংশন আছে কার্ট ক্লাসের, এই যে ফাংশন দিস কার্ট কন্টেন্টস, এই ফাংশনটা কি রিটার্ন করে, একটা 2D অ্যারে আইটেমস, আর আইটেমস থেকে আমরা কি বের করতে পারি, রো আইডি, নেম, হ্যাঁ এগুলো ধরে ধরে আমরা ভ্যালু গুলো বের করে নিতে পারি। দিস কার্ট কন্টেন্টস, সো এই যে ফাংশনটা কন্টেন্টস ফাংশনটা থেকে আমি কন্টেন্টসটা রিটার্ন করে নিলাম, কার্ট contents, হ্যাঁ এই 2D অ্যারের মধ্যে চলে আসবে। এখন কার্ট কন্টেন্টস অ্যাজ ভি কন্টেন্টস ভ্যালু অফ কন্টেন্টস বলছি। এবার যেটা আমাকে করতে হবে ওই টেবিলের জন্য আমার কি দরকার, আমার বের করতে হবে যে আমি যখন অর্ডার ডিটেল টেবিলে যাচ্ছি আমাকে কি কি নিতে হবে। অর্ডার ডিটেল আইডি এটা অটো ইনক্রিমেন্ট, অর্ডার আইডি যেটা আমার হাতে আছে, আছে না? অর্ডার আইডি কোনটা, এই যে অর্ডার আইডি, রাইট? সেম তো, অলওয়েজ সেম হবে না, যে একই একই লুপে। আর প্রোডাক্ট আইডি, প্রাইস, নেম আর কোয়ান্টিটি কোথায় আছে, কন্টেন্টস এর মধ্যে। সো এবার ওখান থেকে আমি একটা ইনফরমেশন নেয়ার চেষ্টা করব, ওডি ডাটা, ঠিক আছে, অর্ডার ডিটেল ডাটা। ওডি ডাটার ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে অর্ডার আইডি, দিলাম কি অর্ডার আইডিটা, দেখি
প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডিটা পাবো কার মধ্যে? বি কন্টেন্টস, নো, শুধু আইডি। কার্টের মধ্যে সেটা শুধু আছে আইডি হিসেবে। আমাদের মনে থাকা উচিত যে মনে আছে যে ওটা কার্টের মধ্যে আইডি হিসেবে আছে। এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, তাহলে এটা কি হবে? শুধু নেম। প্রোডাক্ট প্রাইস, এটা হবে আমার প্রাইস। এটা হচ্ছে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, বাট আমার এখানে আছে কিউটিওয়াই। তাহলে অর্ডার ডিটেল ডেটার মধ্যে কিভাবে ডেটা আসলো? এটা লুপের মধ্যে দিয়ে আসবে, তাই না? ফার্স্ট ইটারেশনে ফার্স্ট রো এর ইনফরমেশন গুলো এখানে ঢুকে যাবে, সেকেন্ড ইটারেশনে সেকেন্ড রো ইনফরমেশন গুলো এখানে ঢুকে যাবে। তো এবার ওডি ডাটাটাকে ইনসার্ট করে দেব। দিস জিবি ইনসার্ট, ইনসার্ট করবে কি টিবিএল অর্ডার ডিটেলস, যার মধ্যে আসবে ওডি ঠিক আছে। তাহলে একই ফাংশন কি কি কাজ করছে? একই ফাংশন প্রথমে অর্ডার টেবিলে ডাটা দিচ্ছে, ইনসাইড আইডি থেকে অর্ডার আইডিটা নিয়ে নিচ্ছে এবং আবার লুপ চালিয়ে অর্ডার ডিটেল টেবিলে ডাটা দিয়ে দিচ্ছে। আমরা প্রাথমিকভাবে যদি দেখি, হ্যাঁ না, ইনসার্ট লুপের বাইরে দিলে আর কি হলো? আমাকে তো প্রতিবার ইনসার্টই করতে হবে। লুপ থেকে বেরিয়ে ইনসার্ট করবে। লুপ থেকে তো বেরিয়ে হবে না যতক্ষণ যতগুলো রো থাকবে। হ্যাঁ, একবারে বেড়ে বেড়ে যাবে। সো ফার্স্টে আমাদের যে কনফার্ম অর্ডার ফাংশনটা আছে চেকআউটের যে কনফার্ম অর্ডার আছে, পেমেন্ট টাইপ ক্যাশ অন ডেলিভারি, সেভ পেমেন্ট ইনফরমেশন হয়ে যাবে। তারপর সেভ অর্ডার ইনফোতে এসে আমরা, এটা দরকার আছে কি? দরকার নেই। সেশন থেকে ইনফরমেশন গুলো নিয়ে অর্ডার টেবিলে ডাটা সেভ করছি। দেন কার্ট থেকে কন্টেন্টসটা নিয়ে আমরা অর্ডার ডিটেল টেবিলে ডাটা ইনসার্ট করছি। তার মানে তিনটে টেবিলে ডাটা ম্যানিপুলেট হবে। প্রথম হচ্ছে পেমেন্ট টেবিলে ডাটা যাবে, এখন পর্যন্ত কোনো ডাটা নেই। তারপর অর্ডার টেবিলে ডাটা যাবে, অর্ডার টেবিলে কি কি আসবে এটা একটু দেখে নেই। আমরা চেকআউট থেকে টোটাল যাবে হচ্ছে 61,62,500, তাই না? 31,62,500 টাকার অর্ডার যাবে। আচ্ছা, আমার জানা নেই যে কাস্টমার আইডি কি, শিপিং আইডি কি, পেমেন্ট আইডি কি। পেমেন্ট আইডি ইনফ্যাক্ট 1 আসবে। অর্ডার টোটালটা আমরা জানি, অর্ডার স্ট্যাটাস পেন্ডিং আসবে আর কমেন্টস। ঠিক আছে, নাও আমাদের ডাটা যাবে অর্ডার ডিটেলসে। এর মধ্যে আমাদের দুইটা প্রোডাক্ট আছে, কার্টে দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে সিএনজি মেশিন আর একটা আছে নোকিয়া। এটা আমরা মনে রাখবো, সিএনজি মেশিন একটা, নোকিয়া 10টা, এবং এটার প্রাইস, একটা প্রাইস হচ্ছে 25 লক্ষ টাকা আর একটা প্রাইস হচ্ছে 25,000 টাকা। তো আমরা যদি ক্যাশ অন ডেলিভারি বলে কনফার্ম অর্ডার বলি, তখন অ্যাকচুয়ালি একটা সাদা পেজ আসবে।
কারণ আমি আমি কিন্তু কোথাও এটা কোথায় কোথাও ডাটাটা ইনসার্ট হওয়ার পর এখান থেকে তো ইনসার্ট হলো, চেক আউটে ফেরত যাবে এবং কোথাও যাবে না, ব্ল্যাঙ্ক। তো আমরা ব্ল্যাঙ্ক পেজই দেখি, ব্ল্যাঙ্ক পেজ দেখেই কাজ করি। আমি ক্যাশ অন ডেলিভারি বলে যদি কনফার্ম অর্ডার বলি, নো কমেন্টস, হ্যাঁ, দিয়ে যখন আমি কনফার্ম অর্ডার বলছি, আমাদের ফিল্ডের নাম কমেন্ট আর আমি এস দিয়েছি, তার মানে উপরের দিকে ডাটা আই থিংক ইয়েতে ডাটা চলে গেছে, একটু খেয়াল করবেন। অর্ডার টেবিলে যেহেতু অ্যাটেম্প করেছে তার মানে পেমেন্টের ডাটা চলে গেছে। এই যে পেমেন্টে একটা পেন্ডিং, আমি এটাকে এমটি করে দিচ্ছি। আমি আবার প্রথম থেকে আসি, ঠিক আছে? এররটা যেহেতু পেলাম, আমরা এই ইনফরমেশন গুলো দেখে নেই আবার। কনফার্ম অর্ডার বলছি, নো কমেন্টস, কনফার্ম অর্ডার, ব্ল্যাঙ্ক পেজ, তাই না? আমার তিনটা টেবিলে ডাটা যাওয়ার কথা। প্রথমটা হচ্ছে পেমেন্ট টেবিল, ক্যাশ অন ডেলিভারিতে পেন্ডিং টাইমটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার যাবে হচ্ছে আমার অর্ডার টেবিলে। অর্ডার টেবিলে যে ডাটাগুলো আছে ওখানে কাস্টমার আইডি 6, শিপিং আইডি 3, পেমেন্ট আইডি কত 1, অর্ডার টোটালটা কত আছে 31,62,500, পেন্ডিং, নো কমেন্টস, ঠিক আছে, ঠিকঠাক আসছে। এবার অর্ডার ডিটেল টেবিলে যখন আমি যাচ্ছি, দুইটা প্রোডাক্ট চলে আসছে না, দুইটারও ইনসার্ট হয়েছে। একটা হচ্ছে 25 লক্ষ টাকার সিএনজি মেশিন, আর এটা হচ্ছে 25,000 টাকার নোকিয়া, যার কোয়ান্টিটি কয়টা, সেটা বোঝা গেল। তো আমার ডাটা কিন্তু ম্যানিপুলেট হয়ে যাচ্ছে। এরপরে যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমার প্রোডাক্ট টেবিলের সঙ্গে আমার এই অর্ডার ডিটেল টেবিলের সাবট্রাকশন। আমার প্রোডাক্ট টেবিলে কত আছে, নোকিয়া আছে 100টা, আমার 10টা সেল হয়ে গেল, 100টা কি দেখানো উচিত, 90টা দেখানো উচিত, তার মানে মাইনাস করে দেওয়া দরকার। তো ওই কাজটা আমরা শিখবো আর কি। আমি একটা এসকিউএল কমান্ড রান করিয়ে নিই। দেখেন, আমি একটা আপডেট কোয়েরি লেখার চেষ্টা করছি বা করেছি, এটা আমি নিয়ে আসছি আর কি, আমরা বোঝার জন্য, জলদি বুঝে নিব। আপডেট কোয়েরিটা হচ্ছে, আমি যে কাজটা করব সেটা হচ্ছে এরকম,
মনে করেন আমি যে প্রোডাক্ট গুলো কিনে ফেলেছি, যে প্রোডাক্ট গুলো সেল হয়ে গেছে, এই প্রোডাক্টের কোয়ান্টিটি বিশেষ করে ডিডাক্ট হয়ে যাবে কোথা থেকে? টিবিএল প্রোডাক্ট থেকে। আমার প্রোডাক্টের এখানে কি কোয়ান্টিটি আছে না? প্রোডাক্ট কোয়ান্টিটি একজনের 20টা, নোকিয়ার এর আছে কি বিস্কুটের আছে 20টা, আর সিএনজি মেশিনের আছে 10টা কোয়ান্টিটি। যদি একটা একটা করে সেল হয়ে যায় মাইনাস হতে থাকবে, রাইট? তো ইফেক্ট হবে এই টেবিলে, বাট মাইনাস করবে কার রেসপেক্টে? টিবিএল অর্ডার ডিটেইলস এর রেসপেক্টে। অবশ্যই অর্ডার আইডিটা এখানে বড় একটা ফ্যাক্টর, মানে এই অর্ডারের এগেইনস্টে যতগুলো প্রোডাক্ট সেল হয়ে গেল সেটা মাইনাস করে দাও টিবিএল প্রোডাক্ট থেকে। যখন আমরা কোয়েরিটা নিয়ে আগাচ্ছি, আচ্ছা আমরা আপডেট কোয়েরিটা এভাবে করব, আপডেট টিবিএল প্রোডাক্ট টিবিএল অর্ডার ডিটেইলস। কাকে কাকে আপডেট করবে? টিবিএল প্রোডাক্ট কে এবং টিবিএল অর্ডার ডিটেইলস কে, রাইট? সেট করবে কি, একটু খেয়াল করবেন, সেট করবে কাকে? আমি এটাকে অ্যালাইস দিয়ে নিতে পারি না? এটা অ্যালাইস দিয়ে নিলে আমি যদি অ্যালাইস দিয়ে নেই, এটাকে একটু শর্ট করে নেই, টিবিএল অর্ডার টিবিএল প্রোডাক্ট অ্যাজ পি আর টিবিএল অর্ডার ডিটেইলস অ্যাজ কি লেখা যায়? ওডি লেখা যায় না? অর্ডার ডিটেইলস। এখন আমি সেট করছি প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট কোয়ান্টিটিকে। আমি বলছি এ ইকুয়াল প্রোডাক্ট কোয়ান্টিটি এ মাইনাস বি, এটা ওডি না? এ মাইনাস বি সেলস কোয়ান্টিটি। যখন প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডি এবং অর্ডার ডিটেইলস টেবিলের প্রোডাক্ট আইডি মিলে যাবে এবং রাইট এন্ড টিবিএল অর্ডার ডিটেইলস এর অর্ডার আইডি আমার গিভেন অর্ডার আইডির সমান হবে। এই যে অর্ডার আইডিটা যেটা আমি মাত্র পেলাম, এই অর্ডার আইডির সমান হবে, তখনই আমার এসকিউএল কমান্ডটা কমপ্লিট হবে। বিষয়টা বোঝা গেছে? আমি আবারও বলছি, আমি টিবিএল প্রোডাক্ট থেকে আমার টার্গেট হচ্ছে কি, এখানকার কোয়ান্টিটি দেখেন, এটা অর্ডার ডিটেইলস এর কোয়ান্টিটি। আমি যেটা কিনে ফেলেছি সেটা বাদ দিয়ে দিব যেটা আছে সেখান থেকে। আমার র‍্যাকের মধ্যে 10টা সাবান আছে, আমি একটা কিনে নিলাম, আর কয়টা আছে? তাহলে আমার প্রোডাক্ট টেবিলে 3টা প্রোডাক্ট মানে 20টা প্রোডাক্ট আছে কার? মোবাইলে। হ্যালো, কি জানি ইমেইলে করতে পারবো। কি করতে? যাকে বলছি পি, আর আমরা টিবিএল অর্ডার ডিটেইলস কে বলছি ওডি। এখন
পি ডট প্রোডাক্ট কোয়ান্টিটি, মানে প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট টেবিলের আমাদের যে প্রোডাক্ট টেবিল আছে সেই টেবিলের প্রোডাক্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিস, এই কোয়ান্টিটি ফিল্ডটা কি হবে, মাইনাস হবে কার সাথে, মানে প্রথমে আপডেট হবে কোথায়, পি ডট প্রোডাক্ট কোয়ান্টিটি ইকুয়াল পি ডট প্রোডাক্ট কোয়ান্টিটি মাইনাস ওডি ডট প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। দ্যাট মিন্স এই অর্ডার ডিটেইলস এর সেলস কোয়ান্টিটি থেকে মাইনাস হবে। আমি যদি প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট কোয়ান্টিটিকে এ ধরি তাহলে কি বলা হচ্ছে, এ ইকুয়াল এ মাইনাস বি, বি ধরা হচ্ছে কাকে, অর্ডার ডিটেইল টেবিলের প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। কখন ডিডাক্ট হবে, অবশ্যই যেটা মিলতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডি এবং অর্ডার ডিটেইল টেবিলের প্রোডাক্ট আইডি, দুইটা প্রোডাক্ট আইডি কিন্তু সেম হতে হবে। যে লাইক আমি কিনেছি নোকিয়া আর আমি মাইনাস করে দিচ্ছি কি ওই সিএনজি মেশিন থেকে, হবে, তো এই দুইটারও কিন্তু আমাকে মিলতে হবে। ওর সাথে সাথে আবার মিলতে হবে কি আমি যে অর্ডার আইডিটা দিলাম, বোঝা যাচ্ছে। ফাইনালি এই কোয়েরিটা আমরা কমান্ড আকারে রান করাচ্ছি। এবার চেক করি, হ্যাঁ হ্যাঁ ওডি করে দিয়েছি তো, ও আচ্ছা এটা আবার ওডি হবে, হ্যাঁ তো আমি যদি একটা নতুন অর্ডার করি, কাস্টমার আইডি তো সেম, আমি মনে করেন যে পাঁচটা না দুইটা, এত কিনে কি করবো তাই না, সিএনজি মেশিন দুইটা, তাই না, 50 লাখ এমনিতেই ক্ষমতায় নাই, তাই না, আর 10টা হচ্ছে নোকিয়া, এটা 2.5 লাখ, টোটাল আসছে 60 লাখ ভ্যাট সহ, ঠিক আছে, ভ্যাট সহ 60 লাখ টাকার আমার ইনভয়েস রেডি, ইনভয়েসটা এখনো করা হয়নি, বাট দুইটা প্রোডাক্ট সিএনজি মেশিন আর আমি নোকিয়া নিয়েছি, ঠিক আছে, নোকিয়া 10টা, সিএনজি মেশিন দুইটা। এখন কন্টিনিউ করছি, আমি ক্যাশ অন ডেলিভারিতেই অর্ডারটা প্লেস করছি, অর্ডার প্লেস হয়ে গেছে, চেক করেন, আমরা যদি যাই পেমেন্ট টেবিলে, পেমেন্টের ইনসার্ট হয়েছে, পেন্ডিং অবস্থায় আছে, অর্ডার টেবিলে যাই, দ্বিতীয় অর্ডারটা 60,000 37 লাখে এসেছে, পেন্ডিং অবস্থায় আছে, কোনো কমেন্টস আমি দেই নাই, পেমেন্ট আইডি 2, শিপিং আইডি 3, কাস্টমার আইডি তো সেম। এবার অর্ডার ডিটেইলস টেবিলে যাই, সিএনজি মেশিন দুইটা আর নোকিয়া আছে 10টা। এবার আমি যাচ্ছি প্রোডাক্ট টেবিলে, প্রোডাক্ট টেবিলে এসে দেখেন আমার সিএনজি মেশিন 10টা ছিল 8টা হয়ে গেছে, আর নোকিয়া 20টা ছিল 10টা হয়ে গেছে, 10টা সেম হয়ে গেছে, বিষয়টা বোঝা যাচ্ছে। তো আমি কিভাবে আপডেট করছি, ক্লিয়ার। তাহলে অর্ডার যেটা সেভ হলো আমাকে অ্যাডমিন প্যানেলে গিয়ে অর্ডারটা তুলে দেখাতে হবে, অর্ডার যখন হচ্ছে তখন কাস্টমারকে একটা কনফার্মেশন ইমেল পাঠাতে হবে, এবং অর্ডার যখন শেষ হচ্ছে তখন একটা পেজ নিতে হবে এবং তাকে ইমেলে পাঠিয়ে দিয়ে বলতে হবে যে তোমার কাছে একটা ইমেল গেছে, ইমেলটা চেক করো যেখানে তোমার ইনভয়েস আছে। আমরা ইনভয়েস বানানো শিখবো অ্যাডমিন প্যানেল থেকে, ইনভয়েস ডাউনলোড করাও শিখবো, আবার ওই ইনভয়েসটা ইমেল করতে হবে এই জায়গা থেকে, মানে আমরা ইনভয়েস ইনফ্যাক্ট তৈরি করতে শিখবো এবং ওই ইনভয়েসটা ইমেলেও পাঠাতে শিখবো, ঠিক আছে। আমাদের কিন্তু বাকি আছে অ্যাডমিন প্যানেলে অর্ডার ডিসপ্লে করা, অর্ডারটা এডিট করা, অর্ডার ডিলিট করা এবং ইনভয়েস ক্রিয়েট করা, ইনভয়েস পিডিএফ তৈরি করা এবং ডাউনলোড করা, একটা গ্রাফিক্যাল রিপোর্ট দেখা। তার মানে আমাদের 2-3টা ক্লাস এখনো লাগবে আর কি, আমরা দুইটা ক্লাস ইনফ্যাক্ট নিবই, 2টা ক্লাস হলে তো ভালো, না হলে আরেকটা ক্লাস লাগবে। নেক্সট ক্লাস কিন্তু প্রজেক্ট সাবমিশন ডে, ঠিক আছে, এবং যেখানে আমরা ম্যাক্সিমাম উপস্থিতি চাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে একটু কথা বলছি। এখান থেকে এসে আমাদের একটা পেজ লোড করে দিতে হবে যে তোমার অর্ডার সাকসেসফুলি প্লেস করেছে, এবং আমরা এখন
মানে ইমেলটা তো এখনো পাঠানো হয় না, ইমেলের কাজটা কিন্তু করতে হবে। হ্যাঁ, ইনভয়েস আকারে ইমেল পাঠাতে হবে। সে কাজটা করার আগে হ্যাঁ, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটা ডেলিভারি হওয়ার পর টাকা হাতে হাতে দিয়ে দেবে। আরেকটা হচ্ছে পেপাল, পেপালের মাধ্যমে দেবে। আপনার পাশে মাল চলে আসবে, আপনার ঠিক আছে, এটা সবচেয়ে বেশি হয় আর হ্যাঁ, ই কমার্সে সবচেয়ে বেশি হয় ক্যাশ অন ডেলিভারিটাই। উন্নত বিশ্বেও ক্যাশ অন ডেলিভারি পার্সেন্টেজ 70%, আমাদের দেশে তো আরো বেশি। অনলাইন পেমেন্টের হার আমাদের দেশে যে সাইট গুলো আছে, এখনই.com বলেন, বিক্রয়.com বলেন, মানে মোর দেন 90% কি ক্যাশ অন ডেলিভারি, 10% অনলাইন পেমেন্ট হয়। আজকের ডিল যেগুলো দেখেন, আজকের ডিলে তো অলমোস্ট ওখানে সবগুলো পেমেন্ট গেটওয়ে আছে, ইভেন বিকাশ টিকাশও আছে, ছোট ছোট পেমেন্ট গুলো করে 200 300 এগুলো পেমেন্ট করে। ওটা একটু বড় পেমেন্ট হলে ওটা ক্যাশ অন ডেলিভারিতেই যায়। এটাই বলছিলাম, যখন আমি ক্যাশ অন ডেলিভারি বলছি, অর্ডারটা আসার পর আমাদের অফিস থেকে তাকে ফোন করা হবে যে আপনি একটা অর্ডার করেছেন, এই অর্ডারটা আমরা এই কয়েকদিনের মধ্যেই পাঠাবো, এটা কনফার্ম করছেন কিনা। যখন ওভার দ্য ফোন সে কনফার্ম করবে, তখন ওই ডেলিভারিটা তার কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং হাতে হাতে টাকাটা নিয়ে নেওয়া। অনলাইন পেমেন্টের সিস্টেম আছে, আমি ক্রেডিট কার্ড দিয়ে অথবা কি ভিসা কার্ড দিয়ে অথবা আপনার মাস্টার কার্ড দিয়ে অথবা বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারি। এর জন্য এপিআই লাগবে, আমাদের দেশে হলে এপিআই লাগবে। আমাদের অনলাইন বা আমাদের ইন্টারন্যাশনাল কোনো এপিআই সাপোর্ট করে না আমাদের দেশ, লাইক পেপাল অথবা ক্রেডিট কার্ড যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, অথবা মানি ব্রোকার্স অথবা ভেরিসাইন অথবা গুগল ওয়ালেট, এগুলো হচ্ছে মোস্ট পপুলার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। পেপাল, হ্যাঁ পেপাল হলে মনে করেন আমার পেপালে অ্যাকাউন্ট আছে, আপনার আছে পেপাল অ্যাকাউন্ট, আমি বিজনেসম্যান, আমার সাইট থেকে আপনি প্রোডাক্ট কিনছেন, আপনার পেপাল অ্যাকাউন্ট আছে, আমারও পেপাল অ্যাকাউন্ট থাকবে। মানে আপনি যখন পেমেন্ট করবেন, সে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা করে দেবে। এপিআই লাগে, ওই পেপাল স্ট্যান্ডার্ড HTML স্ট্যান্ডার্ড এপিআইটা আমরা ইউজ করতে শিখব। ঠিক আছে, পেপাল HTML পেমেন্ট এপিআই, এটাতে যেটা নরমালি হয় এটা হচ্ছে আমি ডিরেক্ট তাকে নিয়ে যাব কোথায়, পেপালের সাইট, ডিরেক্ট তাকে নিয়ে যাব কোথায়, পেপাল সাইট। না, এই জন্যই তো পেন্ডিং অবস্থায় আছে। হ্যাঁ, সে যখন ক্যান্সেল করে দেবে আবার আপডেট করে দেবে। হ্যাঁ, যদি ক্যান্সেল করা হয় অর্ডার, ওই যে আমরা অর্ডার এডিটের বেলায় বলছিলাম, বুঝে না, অর্ডার এডিট করতে হবে, তার মানে আপনার নেক্সট ক্লাসে আপনার অবশ্যই অর্ডারটা অ্যাডমিন প্যানেল থেকে মানে ম্যানেজ অর্ডার আকারে নিয়ে আসবেন। ওকে, অ্যাডমিন প্যানেলে যেটা করতে হবে ম্যানেজ অর্ডার, আর ম্যানেজ অর্ডারে গেলে যেটা করতে হবে, যে আমি একটু দেখাই অ্যাডমিন প্যানেলে।
কি ছিল আমাদের ইউজার আইডি? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি অ্যাড প্রোডাক্ট ক্যাটাগরি, ম্যানেজ প্রোডাক্ট ক্যাটাগরি এরকম করেছেন না, অ্যাড প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট, এখানে আসবে কি ম্যানেজ অর্ডার। ম্যানেজ অর্ডারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে অর্ডার আইডিটা দেখাবেন, কাস্টমারের নামটা দেখাবেন, লিখে নেন কি কি দেখাতে হবে। কাস্টমার নেম, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, অ্যাকশন। অ্যাকশনের মধ্যে থাকবে ভিউ ইনভয়েস, ডাউনলোড ইনভয়েস, এডিট আর ডিলিট। বোঝা গেছে? বাট এখানে একটা চ্যালেঞ্জ আছে, অর্ডার ডিটা তুলে আনার জন্য কাস্টমার আইডি সেটা কিন্তু অর্ডার টেবিলে নেই। হ্যাঁ, অর্ডারের স্ট্যাটাস অর্ডার টেবিলে আছে, বাট পেমেন্টের স্ট্যাটাস অর্ডার টেবিলে আছে। তিনটা টেবিল থেকে আপনাকে ডাটা, সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা পারা যাওয়ার কথা, কারণ এই ধরনের কোয়েরি আমরা দেখেছি, শিখেছি। আচ্ছা, তো আমাদের এখন বা আমরা যে কাজটা করবো, একদম সাদা পেজ চলে আসছে, এখান থেকে আমরা একটা পেজকে লোড করে দেওয়ার ব্যবস্থা করব এবং আমি বলবো পিপলের এই কাজই হবে এবং সাথে সাথে এপিআইটা এক্সিকিউট হবে, ইন্টিগ্রেট হবে। আচ্ছা, তো আমি এখান থেকে বলছি পাবলিক ফাংশন কমপ্লিট অর্ডার। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখান থেকে কিন্তু পেজটাকে লোড করে দিতে পারতাম, বাট আমি পেজটাকে এখান থেকে লোড করে দিচ্ছি না, আমি ডিফারেন্ট আরেকটা ফাংশনে রিডিরেক্ট করাচ্ছি।
রিডিরেক্ট হওয়ার পরে কমপ্লিট হয়েছে তার অর্ডারটা, এরকম একটা পেজ আমি, এরকম একটা ভিউ পেজ তাকে লোড করে দিব। বুঝা যাচ্ছে? আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি, এবং অ্যারেটার মধ্যে আমি পাস করছি অল পাবলিশড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, অল পাবলিশড প্রোডাক্ট ক্যাটাগরি, অ্যাক্টিভেশন সাকসেসফুল, অর্ডার কমপ্লিট। ঠিক আছে, অর্ডার কমপ্লিট। সো মাস্টার পেজটা লোড করে দিলাম। এখন কমপ্লিট অর্ডার আমি এখান থেকে কি করছি, রিডিরেক্ট করছি চেকআউটের কমপ্লিট অর্ডারে। পেপালের বেলাও কি হবে, পেপালের বেলায় কিন্তু এই কাজটা হবে না। পেপালের বেলায় যেটা হবে, আমার অর্ডারটা সিমিলার প্রসেসে সেভ হবে, এই জায়গায় বলা থাকবে কি পেপাল, আর এখানে রিডিরেক্ট হবে না, এখান থেকে একটা এপিআই পেজকে লোড করে দিতে হবে। হ্যাঁ, আমরা একটা এপিআই পেজকে লোড করে দিব। সো পেপাল সম্পর্কে একটা ছোট্ট আলোচনা আমার সারতে হবে এখন। আমরা পেপাল বিষয়টা কি সেটা একটু 2-3 মিনিট দেখি, নিজেরা কতটুকু বুঝি। পেপাল সম্পর্কে সার্চ দিয়ে উইকিতে একটু পড়াশোনা করেন 2-3 মিনিট। ভিডিও দেওয়া পেপাল প্রসেসটা মূলত এরকম যে এটা একটা ব্যাংক যেটা আছে অনলাইন। পেপাল কি একটা অনলাইন ব্যাংক। হ্যাঁ, এদের যে শাখা আছে সেগুলো অফিসিয়াল দাপ্তরিক কাজগুলো হয় সেখানে, বাট ট্রানজেকশন রিলেটেড কোনো কিছুই কি তাদের দপ্তরে বা অফিসিয়াল ভাবে হয় না। আমাদের দক্ষিণ এশিয়া ইন্ডিয়াতে পেপালের একটা অফিস আছে, ইন্ডিয়াতে পেপাল সাপোর্ট করে অনেক আগে থেকে। ছোট দেশ নেপাল, ভুটান, এদেরও পেপালের সাপোর্ট আছে। আমাদের দেশে পেপালের সাপোর্ট নেই। পেপাল নরমালি যে কাজটা করে,
যে আমরা ওখানে সরাসরি অ্যাকাউন্ট করতে পারি, ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট করি, হ্যাঁ, ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট করা ওখানেও অ্যাকাউন্ট করা যায়, বাট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হয়, তার ন্যাশনালিটি দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়, তার ন্যাশনাল আইডি কার্ড, তার পাসপোর্ট, এবং আবার ভেরিফাই করতে হয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। বুঝতে পেরেছি? অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করতে হয় দুইটা রুলসই ফলো করতে হবে। এক, তার সকল ইনফরমেশন দিতে হবে। 2 নাম্বার, অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ অ্যাকাউন্ট হতে হয় বা পারমিটেড অ্যাকাউন্ট হতে হয়, তার অ্যাকাউন্টের সঙ্গে কি করতে হয়, কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টকে ট্যাপ করে দিতে হয়, রাইট? যে আমি যে টাকাটা ট্রানজাকশন করাবো একটা মাধ্যম তো লাগবে। পেপাল থেকে আমি যখন ট্রানজাকশন করে আমি নিতে যাচ্ছি, আমাকে তো কোনো একটা ভায়া হয়ে আমাকে টাকাটা দেবে সে। শুধু অনলাইনে ব্যাংক, শুধু ফিজিক্যাল কোনো ব্যাংকের কার্যক্রম তার নেই, সেটা বোঝা যাচ্ছে। তো যেটা হবে আর কি, পেপাল যখন সেটআপে আসে সে কিন্তু কোন একটি স্পেশাল ব্যাংকের সঙ্গে এগ্রিমেন্টে যায় না। লাইক সে হয়তো এইচএসবিসির সঙ্গে অথবা কি স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে অথবা কি অন্য কোনো ব্যাংক, প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করলো, আসলো আমার কাছে, এরকম না। সে চুক্তি করবে বা পেপাল অলওয়েজ চুক্তি করে ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের সাথে। সেন্ট্রাল ব্যাংকই তো ওই দেশের সকল ব্যাংকগুলোকে মনিটর করে, কানেক্টেড তার সার্ভারের সাথে, তাই না? সো কানেকশনটা সে তৈরি করবে তার সাথে, সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে, আর সেন্ট্রাল ব্যাংকের কানেকশন থাকবে আদার্স ব্যাংকগুলোর সার্ভারের সাথে। এখন সে কিন্তু ওরিড না ব্যাংকগুলোর সাথে নিয়ে, সে কাজ করবে তার সাথে ডিরেক্ট সেন্ট্রাল ব্যাংকের সাথে, রাইট? সো মিডিয়া হিসেবে থাকছে কে, সেন্ট্রাল ব্যাংক, এটা মনিটর করে কি, বোঝা যাচ্ছে? এখন এই ব্যাংকগুলোর তো আলাদা আলাদা ব্রাঞ্চ থাকতে পারে, যেটা ম্যানেজ করবে কি ব্যাংক সার্ভারটা। ব্যাংক সার্ভারটা ডিরেক্ট কানেক্টেড থাকে সেন্ট্রাল ব্যাংকের সাথে, কোনো একটা ব্রাঞ্চ সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে কানেক্টেড থাকে না। তার মানে এই ব্যাংকগুলোরও যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলো আলাদা আলাদা ভাবে তার সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে কি কানেক্টেড। বিষয়টা বোঝা যাচ্ছে? যে লাইক আমার ঢাকাতে 2টা ব্রাঞ্চ আছে, রাজশাহীতে 2টা, চিটাগাংয়ে 2টা, এরকম ব্রাঞ্চ আছে, তারা কানেক্টেড কি ঢাকার একটা হেড ব্রাঞ্চের সাথে। বোঝা যাচ্ছে না বিষয়টা? আমি লাইক ঢাকার কোনো একটা ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে, আমি কি করলাম, ব্যাংকের সার্ভার হয়ে, গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক হয়ে আমি পেপালের কোনো একটা অ্যাকাউন্টের সঙ্গে এটাকে অ্যাড করে দিলাম, তখন আমার অ্যাকাউন্টে কি হবে, ভেরিফাইড। আমি যখন টাকাটা তুলবো, আমি যখন পেপালের আইডিটা ইউজ করতে যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটা লাইক ইমেল অ্যাড্রেস এর মতো, যেটাই আপনি আইডি হিসেবে দেন না কেন, ওই পেপাল আইডিটা দিয়ে যখন আপনি ট্রানজাকশন করাতে চাইবেন, আপনার ব্যালেন্স থাকতে হবে না? তার মানে আমি যখন পেপাল অ্যাকাউন্টে ঢুকছি, আমাকে দেখাবে এতগুলো ক্রেডিট আছে আমার, যা দিয়ে আমি যারা যারা পেপাল সাপোর্ট করে, যে সাইটগুলো পেপাল সাপোর্ট করে, ওখান থেকে ক্রেডিটটা দিয়ে আমি প্রোডাক্ট কিনতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? যে লাইক অ্যামাজন পেপাল সাপোর্ট করে, ওখানে একটা ঘড়ি আমার পছন্দ হয়েছে, $10 দাম, আমি পেপাল থেকে $10 দিয়ে দিলাম, বাট ওই $10 ক্রেডিট তো আমার থাকতে হবে না? তো সেটা আমাকে ক্রেডিট আকারে নিয়ে নিতে হবে, অবশ্যই যে ব্যাংকের সাথে আমি ট্যাপ করেছি ওই ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে। তো আমি যদি মোবাইলে কথা বলতে চাই, আমার পকেটে টাকা থাকলে চলবে? আমার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে, তাই না? তার মানে ব্যাংকে টাকা রেখে দিলে আমি কিন্তু ইউজ করতে পারবো না, ব্যাংকের টাকা তুলে নিয়ে রাখতে হবে কোথায়, পেপালে, ক্রেডিট আকারে। মানে আপনি যদি ব্যাংকে 70,000 টাকা বা 80,000 টাকা জমা করেন, আপনি লাইক $1,000 এখানে ক্রেডিট হিসেবে রেখে দিলেন। বিষয়টা বোঝা যাচ্ছে? $1,000 আপনি ক্রেডিট হিসেবে রাখলেন, এবং ওই $1,000 আপনি খরচ করতে পারেন। অন্যান্য দেশ মান্থলি একটা লিমিট বসিয়ে দেয় যে এর বেশি সে ট্রানজাকশন করতে পারবে না, অথবা ইয়ারলি এর চেয়ে বেশি সে ট্রানজাকশন করতে পারবে না, অথবা একবারে এর চেয়ে বেশি সে ট্রানজাকশন করতে পারবে না। তো সেন্ট্রাল ব্যাংকই মনিটর করে, এবং পেপালের যে এগ্রিমেন্ট হয়, ওই সিস্টেম তো সফটওয়্যার, এর চেয়ে বেশি তো ট্রানজাকশন করাই যাবে। তো টাকা চুরি যাওয়া বা পাচার হয়ে যাওয়ার কোনো অপশন নেই, তো সিস্টেম সফটওয়্যার। বিষয়টা বোঝা যাচ্ছে? আর সবকিছু মনিটর করছে কে, সেন্ট্রাল ব্যাংক। কোন ব্যাংক থেকে যাচ্ছে সেটাও সে ধরতে পারছে,
তার মানে এখানে 2 নম্বরে করাটা রিয়েলি ভেরি টাফ। আর ওই ব্যাংকের সঙ্গে সেন্ট্রাল ব্যাংকের ডিরেক্ট কমিউনিকেশন হয়। কেউ যদি কোথাও ট্রানজাকশন করে নিয়েও যায়, লাইক আমি যদি হুন্ডিতে টাকা দেশের বাইরে পাঠিয়ে দেই, সেটা বোঝা গেল, ওই টাকার খোঁজ খবর কি কেউ পাবে? একটা বড় বিজনেস আছে, বিজনেসটা কি, লাইক আপনার টাকা দরকার, যে টাকাটা আপনি হয়তো কানাডাতে পাঠান, টাকাটা আসবে কোথা থেকে? মালয়েশিয়া। টাকা যাবে কোথায়? কানাডা। যে নেটওয়ার্কটা আছে, ঠিক 3টা টিম এখানে কাজ করবে, যে নরমালি হুন্ডি বলা হয়ে থাকে, রাইট? যে টিমটা ঠিক এভাবে কাজ করবে যে মালয়েশিয়ান টাকাটা মালয়েশিয়াতেই থাকবে। মনে করেন মালয়েশিয়ার এক্স আর মালয়েশিয়ান ওয়াই, এম এক্স আর এম ওয়াই, টাকা দরকার সি ওয়াই এর, বোঝা যাচ্ছে? সি ওয়াই এর টাকাটা দরকার, কানাডান ওয়াই এর টাকাটা দরকার। তো মালয়েশিয়ান এক্স মালয়েশিয়ান ওয়াই কে টাকা দিয়ে দিল তার রিলেটিভস আছে আমাদের দেশে, বাংলাদেশে, হ্যাঁ? ওই দেশের টাকা কিন্তু ওখানে রয়ে গেছে, ট্রানজাকশন হয়ে গেছে না? বাংলাদেশের যিনি যে এজেন্ট আছে এম এ, মানে মালয়েশিয়ার এর যে এজেন্ট আছে, বাংলাদেশের যে ক্যাশ টাকাটা সে তার কাছে পৌঁছে দিল, লাইক 20 লাখ টাকা মালয়েশিয়ান টাকা তাকে দিয়ে দিয়েছে, মালয়েশিয়ানই আরেকজনকে দিয়ে দিয়েছে। আর বাংলাদেশের একজনে 20 লাখ টাকা সমপরিমাণ টাকা কাকে দিল? বাংলাদেশি এজেন্টকে, হয়তো কোনোভাবে তার কাছে পরে পাঠাবে, রাইট? যখন এখান থেকে টাকাটা, মানে কি কোর লোকেশন থেকে টাকাটা সে পেয়ে গেল, তখন সে তার আরেকটা নেটওয়ার্ক কানাডা এ কে বলে দিল যে তুমি কানাডা ওয়াই এর কাছে টাকাটা পাঠিয়ে দাও। আলটিমেটলি আমার দেশের এই টাকাটা কোনোভাবে ওই মালয়েশিয়ান এর কাছে পৌঁছে যাবে। বাট এটা কি কেউ জানলো? কোন ট্রানজাকশন প্রসেসের মধ্যে দিয়ে গেছে? যায় নাই। যখন কোনো ভ্যালিড ওয়ে থাকবে না, তখন শুরু হবে কি? ইনভ্যালিড ওয়ে। এটা নরমালি হচ্ছে আমাদের দেশের যারা ওই ইয়েতে কাজ করছে, ফ্রিল্যান্সিং এ কাজ করছে, রাত দিন এক করে দিয়ে ম্যাক্সিমাম সময় তারা ব্ল্যাক মানি হিসেবে টাকাগুলো মার্কেট থেকে নিয়ে আসে। কিছুই করার নেই, ভ্যালিড বা হোয়াইট কোনো পাথ নেই, যদি টাকাটা নেবেন। পেপাল ক্রেডিট সেল করে দেওয়া হচ্ছে, 3%, 4%, 5% কখনো কেটে নেওয়া হচ্ছে, দেশ থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে। দেশের বাইরের টাকা দেশে ঢুকছে না, বরঞ্চ কিছু অংশের টাকা হাটতে করে যাচ্ছে, কমে যাচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো কোনো একটা রিজনে হয়তো আমরা পেপালের সার্ভিসটা পাচ্ছি না, আমাদের গুড লাক বলবো না ব্যাড লাক বলবো, আমরা বুঝে নিব। হ্যাঁ, ঘাটতিটা হচ্ছে আমার কাছে আসার কথা ছিল 80 টাকা, আমি পাচ্ছি 75 টাকা। সার্ভিস চার্জ তো যখন আসতো, সার্ভিস চার্জ তো আমার গভর্নমেন্ট পেত, সেটা গভর্নমেন্ট তো আর পাচ্ছে না, কিন্তু অন্য কেউ পেয়ে যাচ্ছে, দেশ থেকে আরেকজন আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। এই টাকাটা আপনি কোথা থেকে পেয়েছেন? হদিস নাই তো, আপনি তো এর এগেইনস্টে কোনো ট্যাক্স ক্লেম করতে পারবেন না, ট্যাক্স দিচ্ছেন না, সো আপনার টাকাটা ব্ল্যাক মানি। এটা আপনি কি আরে একবারে গুছিয়ে পার্ট দিয়ে টানে না? আমাদের ওই গ্রামে ধান জড়ো করার জন্য পার্ট থাকে, একজন পিছন দিক থেকে ঠেলা দেয়, আরেকজন টান দেয়, গাদি হয়ে যায়, তখন বস্তা দেয়, ট্রাক দাঁড়ায় থাকে, তারপরে বস্তায় ওঠায়, তারপরে ট্রাক একবারে নিয়ে ট্রাক পর্যন্ত দেখা যায়, চলে গেলে আর দেখা যায়, তাই না? আচ্ছা, তো পেপাল সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে, বাট পেপাল ট্রানজাকশনটা ভেরি সিকিউর কেন
আমি যখন অ্যাকাউন্ট করব এখানেই থাকবে মার্চেন্ট অ্যাকাউন্ট, এখানেই কাস্টমার অ্যাকাউন্ট। তার মানে আমার এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, কাস্টমার অ্যাকাউন্ট আছে। কাস্টমার ক্রেডিট করে রেখে দিয়েছে, তার অ্যাকাউন্টে ক্রেডিট আছে $500, তাই সে আমাকে $300 দেবে। তো তার কাছ থেকে কেটে নেবে কত? $309, 3% পার শতে $3, সে $509 তার কাছ থেকে কাটবে, আমাকে দেবে কত? $300। $9 সে রেখে ট্রানজেকশন ফি। বিষয়টা বোঝা যাবে? এটা হচ্ছে তার বেনিফিট। ক্লিয়ার? শতকরা 3 ভাগ। তো পেপ্যালের এপিআই ইউজ আমরা দেখব ইমিডিয়েটলি নেক্সট ক্লাসে। প্রজেক্ট সাবমিশন হয়ে যদি সময় বাঁচে তো আমরা নেক্সট রোববারে দেখতে পাচ্ছি, আদারওয়াইজ আমাদের যে এক্সট্রা ক্লাসগুলো হবে সেখানে তো আমরা ডেফিনেটলি দেখছি। এসএমএস এপিআই দেখা রোববার সাবমিশন। হ্যাঁ, ওদিন একটু ঝামেলা হবার মানে ওই দিক থেকে যারা আসেন উত্তরা, গাজীপুর বা ওই অঞ্চল থেকে, ওখানে কিন্তু মোনাজাতের দিনে অনেক যানজট দেখা দেয়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। তো একটু খেয়াল রাখবেন, একটু আগে থেকে যদি আগের রাতে এদিকে এসে থাকা যায় সে ব্যবস্থা করে প্রজেক্ট দিতে। আর যারা আসে না বলে দেবেন না আসার দরকার, মানে কি বলে প্রজেক্ট দেওয়ার দরকার নাই, আসুন দেখুন। ঠিক আছে, এটা আমি তো শেয়ার করে দিচ্ছি।